অবধি আমি তুই সেই ধরনের সলিউট পার্টিকেলই দিচ্ছি যেগুলো কিন্তু আমার ইলেকট্রোলাইট নয়। আগের দিন বলেছিলাম, দেখ আজকেও দেখ আমি পলিমার দিয়েছি, পলিমারগুলো কিন্তু ইলেকট্রোলাইট নয় ইউজুয়ালি। তারপরে দেখ আগের কোশ্চেনে দিয়েছিলাম হচ্ছে কাকে সুক্রোজ, সেও কিন্তু ইলেকট্রোলাইট ছিল না। ইলেকট্রোলাইটের মধ্যে একটা স্পেশাল খেলা হবে। চল যাই হোক, এটা ছিল হচ্ছে আমার অসমোটিক প্রেশারের পার্ট। আচ্ছা এবারে খাতায় হেডিং দে, লেখ টাইপ অফ সলিউশন উইথ রেসপেক্ট টু অসমোটিক প্রেশার। আচ্ছা উইথ রেসপেক্ট টু টার্মটা আমি তুই ক্লাস 12-এ অনেকবার ইউজ করতে চলেছি, এটাকে শর্টেন এরকম লিখবো WRT, উইথ রেসপেক্ট টু। ঠিক আছে, খাতায় হেডিং দিচ্ছিস টাইপস অফ সলিউশন উইথ রেসপেক্ট টু অসমোটিক প্রেশার। টাইপস অফ সলিউশন উইথ রেসপেক্ট টু অসমোটিক প্রেশার, লিখেছিস? হ্যাঁ ওই তো ওরকম, টাইপস অফ সলিউশন উইথ রেসপেক্ট টু অসমোটিক প্রেশার। আচ্ছা দেখ বেসিক্যালি আমরা একটা সলিউশনকে আগের দিন আইডিয়াল নন আইডিয়াল বলেছিলাম, কিন্তু আজকে আমি তুই অসমোটিক প্রেশারের রেসপেক্টে সলিউশন ডিভাইড করবো। ফার্স্ট যেটা আসছে বেসিক্যালি সেটাকে বলে হচ্ছে, লেখ 1 নাম্বার লেখোর মধ্যে আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন, আইসোটোনিক। আচ্ছা আইসোটোনিক মানে কি? বেসিক্যালি আইসো মানে কি বলতো? আইসো মানে সেম, এক্স্যাক্টলি। যদি আমার দুটো সলিউশনের অসমোটিক প্রেশারের ভ্যালু সেম হয় তাহলে হচ্ছে আমি দুটোকে কি বলবো বলতো? আইসোটোনিক। একে অন্যের রেসপেক্টে আইসোটোনিক। ক্লিয়ার? ধর আমি সলিউশন, তুইও সলিউশন, ধর তোর অসমোটিক প্রেশার আমার অসমোটিক প্রেশারের ভ্যালু সেম, তাহলে আমি হচ্ছে তোর রেসপেক্টে আইসোটোনিক, তুই আমার রেসপেক্টে আইসোটোনিক। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে জাস্ট সিম্পলি এটা লিখে রাখ। যদি আমার ধর একটা সলিউশন আছে যার অসমোটিক প্রেশার হচ্ছে 1, সরি π1, আরেকটা ধর আছে যার হচ্ছে আমার অসমোটিক প্রেশার হলো π2, তাহলে যদি আমার π1 = π2 হয় তাহলে আমি কি বলবো বলতে? একে অন্যের রেসপেক্টে আইসোটোনিক। আসছি সেখানে, ঠিক আছে? বুঝেছিস তো এটা? তাহলে π1 অলমোস্ট = π2। এইবারে মজার ব্যাপারটা কি দেখ, মজার ব্যাপারটা যেটাই, ল্যাবে আমি তুই যখন কিছু বানাই, ইউজুয়ালি তুই নর্মালি ভাব, তুই স্কুলের ল্যাবে যখন ধর দুখানা সলিউশন বানাস, তুই ফার্স্টে কি চেষ্টা করিস? হিট মানে টেম্পারেচার আলাদা রাখার অবভিয়াসলি চেষ্টা করিস না। তুই স্কুলের ল্যাবে ধর টেবিলের উপরে যে সলিউশন বানাচ্ছিস, তুই ফার্স্টে কী বানাস বলতো? টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে রুম টেম্পারেচারই করার চেষ্টা করিস। রুম টেম্পারেচার তো আমার কনস্ট্যান্টই আছে। তার মানে তুই যখনই ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট করিস ইনিশিয়াল লেভেলে, সবসময় তুই টেম্পারেচার টার্মটা উড়ে গেছে, টেম্পারেচারটাকে তুই করে দিস হচ্ছে কনস্ট্যান্ট, পাই ইকোয়াস টু mRT, তুই টিটাকে করে দিস কনস্ট্যান্ট, তাই না? ল্যাবে যখনই তুই কোনো এক্সপেরিমেন্ট করিস ইনিশিয়ালি তাই তো করিস, তারপর তুই বার্নার দিয়ে হিট টিট কর যাই কর। তাহলে টি যদি আমি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি টিকে ধর তুলে দিলাম, তাহলে টি ভ্যারি করতে পারছি না, তাহলে আমি করছি না ইচ্ছা করেই। আর এ তো ভাই আগে থেকেই কনস্ট্যান্ট, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওকে আর আমি কী ভ্যারি করবো? তাহলে আমি যদি দেখ টেম্পারেচার টার্মটাকে কনস্ট্যান্ট করে দিই, মানে ফিক্সড টেম্পারেচারে সবার জন্য সেম এক্সপেরিমেন্ট করি, তাহলে টেম্পারেচার হয়ে গেল কনস্ট্যান্ট, আর হয়ে গেল কনস্ট্যান্ট, তার মানে পাই তখন আমার মোলারিটির উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে না? অবভিয়াসলি তাই তো, এটাই তো ব্যাপার। দেখ পাই মোলারিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল। ক্লিয়ার? এইবারে ধর আমি তোকে যদি বলি, ধর একটা সলিউশন আছে, টেম্পারেচার হচ্ছে পুরো ফিক্সড টেম্পারেচার হচ্ছে, একটা সলিউশনের অসমোটিক প্রেশার যা, অন্য সলিউশনের অসমোটিক প্রেশার তাই, তার মানে কি হলো? π1 = π2। টেম্পারেচার যখনই ফিক্সড আছে তার মানে কি হলো বলতো? এই তো ইকুয়েশন থেকে দেখা, তার মানে এটার যা মোলারিটি হবে ওটারও মোলারিটি তাই হবে, তাহলে দুখানার কনসেন্ট্রেশন তখন সেম হবে। বুঝতে পারলি তো? তার মানে বোঝা গেছে? তাহলে π1 = π2। যদি আমি এটাকে ফিক্সড টেম্পারেচারে করি তাহলে লেখ অ্যাট ফিক্সড টেম্পারেচার আমি কি বলতে পারি এখানে বলতো? m1 = m2। এটা কোন এম? এটা হচ্ছে মোলারিটির এম, m2, মানে কনসেন্ট্রেশন দুখানা সেম তখন যদি আমি ফিক্সড টেম্পারেচারে করি। বোঝা গেছে? ক্লিয়ার? সেকেন্ড এবার কেস কি? সেকেন্ড কেস হচ্ছে, চল 2 নম্বর কেসটা লিখছি, হাইপোটোনিক। হাইপোটোনিক। আচ্ছা হাইপো মানে কি? হাইপো মানে কি আর হাইপার মানে কি বলতো? হাইপার আর হাইপো, হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। আচ্ছা হাইপার মানে বেশি, তুই এই জিনিসটা শুনেছিস তো? হাইপার টেনশন ওয়্যার শুনেছিস? হাইপার টেনশন তার কোথায় আছে বলতো? হাইপার টেনশন ওয়্যার তোর বন্ধুর হাইপার টেনশন ওয়্যার আছে? আচ্ছা তুই দেখবি যখনই একটুখানি তুই কলকাতা ছেড়ে যদি একটু বাইরের দিকে গেলেই তুই দেখতে পেয়েছি কোনো রেল লাইনের ধারে এই বড় বড় জিনিসগুলো সব, এর মধ্যে দেখবি ইলেকট্রিক ওয়্যার পাস হচ্ছে, এরকম সাইড জুড়ে জুড়ে এরকম আছে, এইগুলো হচ্ছে হাইপার টেনশন ওয়্যার বেসিক্যালি। এর মধ্যে মানে লাখ লাখ ভোল্টেজের ধর ইলেকট্রিসিটি পাস হচ্ছে। কখনো গেছিস এর নিচে? কখনো দাঁড়িয়েছিস এইরকম ওয়্যারের নিচে দাঁড়িয়েছিস? এর মধ্যে দিয়ে এত ভোল্টেজের ইলেকট্রিসিটি পাস হচ্ছে, তার মানে কি বলতো? ইলেকট্রন পাস করছে, সোজা কথা ইলেকট্রনই তো পাস করছে। এত ভোল্টেজের ইলেকট্রন পাস করছে মানে এত ফাস্ট পাস হচ্ছে, তুই যদি নিচে গিয়ে দাঁড়াস তুই দেখবি জানিস তো কি একটা আওয়াজ হচ্ছে ওখানে। হাইপার টেনশন ওয়্যারের নিচে আশেপাশে যেন কোনো আওয়াজ না থাকে, নিচে গিয়ে দাঁড়াবি তুই আওয়াজ শুনতে পাবি। ওটা কিসের আওয়াজ হচ্ছে? ইলেকট্রন এখানে এত ভাইব্রেট করছে বেসিক্যালি ওয়্যারের থ্রুতে, আশেপাশে ধর এটা তুই নিচে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? এটা ধর তুই নিচে দাঁড়িয়ে আছিস, এই এখানে যে এনভায়রনমেন্ট আছে এয়ার ওখানে ভাইব্রেশন স্টার্ট হয়ে গেছে, তুই ওই ভাইব্রেশন ফিল করতে পারবি নিচে গেলে।
হাইপার টেনশন ওয়্যার নিচের দিকে দাঁড়াস। এবারে বুঝতে পারলি? তাহলে এইগুলো হচ্ছে হাইপার টেনশন ওয়্যার বেসিক্যালি। আরে কারেন্ট খাবি না তুই, যদি এবারে ধর দুটো ওয়্যারের উপরে এরকম ধর দাঁড়াস, একটা পাথর এখানে আর একটা পা এখানে, তখন তুই শেষ হয়ে যাবি, তখন খেলা হয়ে যাবে, ঠিক আছে? তখন খেলা হবে, মানে ভয়ঙ্কর খেলা হবে, কিন্তু দেখ এই খেলাটা ফিল করার মতন লোক তো আর থাকবে না, যে ফিল করে সে তো চলে গেছে, ফিল বাইরে থেকে লোকে দেখবে খেলা হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি হাইপার টেনশন। নিচেকে দাঁড়াস কখনো যদি পসিবল হয়, সুন্দর মানে দারুণ একটা আওয়াজ পাওয়া যায়। এই হচ্ছে আমার হাইপার। তাহলে হাইপো মানে কি বেসিক্যালি কম হবে। এইবারে ধর তোর কাছে তো দুখানা সলিউশন আছে, একটা সলিউশনের ধর হচ্ছে অসমোটিক প্রেশার, অন্যটার থেকে কম। এটা নিয়ে কারোর কোনো বুঝতে অসুবিধা হতেই পারে ভাই, π1 লেস দ্যান π2 হতে পারে। তাহলে যদি π1 লেস দ্যান π2 হয়, ঠান্ডা মাথায় দিকে তাকা, তোকে যদি বলি π1 লেস দ্যান π2, তাহলে আমি কী বলবো বলতো? 1 নাম্বার সলিউশনটা 2 এর রেসপেক্টে কী হবে? হাইপোটনিক, কারণ 1 এর অসমোটিক প্রেশার 2 এর থেকে কম। এটাকে আমি যদি ঘুরিয়ে বলি, হাইপার মানে কী হবে? বেশি জার। তাহলে দেখ আমি এটাকে বলতে পারবো কি বলতো? 2 নাম্বার সলিউশনটা 1 এর রেসপেক্টে হাইপারটনিক। বুঝলি? ক্লিয়ার? তাহলে এটা লিখে রাখ, হাইপোটনিক বলে লেখ, π1 লেস দ্যান π2 বলে লিখে রাখ, 1 ইজ হাইপোটনিক উইথ রেসপেক্ট টু 2। বুঝলি? 1 ইজ হাইপোটনিক উইথ রেসপেক্ট টু 2। 1 ইজ হাইপোটনিক উইথ রেসপেক্ট টু 2। ঠিক আছে? 3 নাম্বার লেখ, 3 নাম্বারটা লেখ হাইপারটনিক, হাইপারটনিক দিয়ে লেখ একই জিনিস লেখ π1 লেস দ্যান π2, এটাকে লেখ π1 লেস দ্যান π2, এটা ক্যাপিটাল পাই, π1 লেস দ্যান π2 দিয়ে লেখ 2 ইজ হাইপারটনিক উইথ রেসপেক্ট টু 1, 2 ইজ হাইপারটনিক উইথ রেসপেক্ট টু 1। বুঝেছিস? 2 না না যেটা ওটাই লেখ, তারপরে আমি বলছি 2 ইজ হাইপারটনিক, 2 এর অসমোটিক প্রেশার তো বেশি 1 এর থেকে, তাহলে 2 তো আমার হাইপারটনিক হবে। π1 লেস দ্যান π2, তাহলে 2 ইজ হাইপারটনিক উইথ রেসপেক্ট টু 1। বুঝলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার 3টে সলিউশন। এবারে এক্সাম্পল চল দেখি, এবার এক্সাম্পল থেকে কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, মানে কি তোকে দুখানা আলাদা আলাদা সলিউশন দিয়ে দেবে, দিয়ে বলবে কোথায় কি খেলা হবে। ওকে চল, তাহলে ফার্স্ট আমি তুই এখন তোকে দেখ, খাতায় লিখতে হবে না এগুলো, চাইলে লিখতে পারিস তোর ইচ্ছা। আচ্ছা দেখ, ধর এই যে আমাদের ধর স্যালাইন ওয়াটার, শুনেছিস স্যালাইন ওয়াটার? স্যালাইন ওয়াটারের কম্পোজিশন জানিস কী থাকে? থাকে বলতো? সিবিএসসি বোর্ডে ক্লাস 10-এ বইয়ের মধ্যে লেখা ছিল স্যালাইন, এটা অ্যাজ এ জেনারেল সায়েন্সের কোশ্চেন। স্যালাইন ওয়াটারের পার্সেন্টেজ কম্পোজিশন কত কত বলতো? 0.84% NaCl সলিউশন, এটাই হচ্ছে আমার স্যালাইন ওয়াটার। 0.84% NaCl সলিউশন, এটা হচ্ছে আমার স্যালাইন ওয়াটার। 0.84 বা 0.9 ধরবো না, 0.84 মানে 0.84ই করতে হবে অ্যাকচুয়ালি। এটার তার মানে কি? তার মানে হচ্ছে স্যালাইন ওয়াটার মানে তো নুন আর জলের মিক্সচার বেসিক্যালি। তো এইবারে ধর আমার ব্লাডের মধ্যে ধর আমি ধর স্যালাইন পাস করছি, ঠিক আছে? স্যালাইন পাস করছি আমি কখন পাস করি? স্যালাইন তখন ডিহাইড্রেশন হলে হয়তো করি। এইবারে ধর আমি স্যালাইন ওয়াটার পাস করছি আমার ব্লাডের, তো ভাই একটা ব্লাড আমার লিকুইড, ব্লাডের কিন্তু একটা অসমোটিক প্রেশার আছে, অবভিয়াসলি ব্লাডের একটা অসমোটিক প্রেশার আছে, বুঝতে পেরেছিস? এইবারে ধর আমি তোকে এখানে দিলাম হচ্ছে, এটা হচ্ছে সাপোজ আমি একটা আরবিসির ছবি এঁকেছি। আরবিসি মানে কি জানিস? ঠিক আছে, আমি ধর একটা আরবিসি একটা এঁকেছি। আরবিসি তো এরকমই হয় বেসিক্যালি, গোল টাইপের হয়। আমি ধর এই আরবিসি ভাই কেন ওটা 0.84% স্যালাইন ওয়াটার, তার কারণ এই আরবিসির যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে ওই 0.84%-এর সাথে ইকুইভ্যালেন্ট, বুঝতে পেরেছিস? আরবিসির কনসেন্ট্রেশন হচ্ছে বেসিক্যালি 0.84%-এর সাথে ইকুইভ্যালেন্ট। এইবারে সাপোজ তুই ভাব আরবিসিকে তুই জলের মধ্যে দিয়েছিস, কোন জল? যে জলের কনসেন্ট্রেশন হচ্ছে 0.84%। তার মানে দেখ আরবিসি ধর C1 আর বাইরেরটা ধর C2, যদি আমার দুজনেই সেম সেম হয় তাহলে আমার সিনারিওটা কি থাকবে? নর্মালি থাকবে, নর্মাল থাকবে, কারণ কোনো আপত্তির কোনো কোশ্চেন থাকবে না তখন। আর এখানে যা হচ্ছিল আগে তাই তো হবে। তো শরীর থেকে জল বেরিয়ে গেছে, আমি স্যালাইন ওয়াটার পাস করছি, তো স্যালাইন ওয়াটারটা এইটা বেসিক্যালি আরবিসি আগে দেখ জলটা পাচ্ছিল না, এবার জল পাচ্ছে, মানে জল মানে কি স্যালাইনটা পাচ্ছে, যার মধ্যে দেখ দুজনের কনসেন্ট্রেশন সেম, তার মানে দুজনের প্রেশারের কোনো ডিফারেন্স নেই, আগেও যা খেলা চলছিল সেই খেলাটা আবার ফিরে আসবে, মানে নর্মাল সিস্টেমে তুই আবার ব্যাক করলি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে ধর তুই কী করেছিস, ধর আমি চালাকি করে ধর কেমিস্ট্রি পড়েছি, চালাকি মানে কি ফাঁকি দিয়ে ধর কেমিস্ট্রি পড়েছি, ধর আমি কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি স্যালাইন ওয়াটার বানিয়েছি, কত সাপোজ 0.7%, এবার মার্কেটে ছেড়ে দিয়েছি, এটা ধর লোকে ধর সেই ওষুধটা নিচ্ছে, মেডিসিনটা, খুব ভালো কথা। এইবারে সে হচ্ছে নিচ্ছে এইটা 0.7%, আর
হিমোগ্লোবিন হচ্ছে আরবিসি হচ্ছে 0.84%। তার মানে কোথায় কনসেন্ট্রেশন বেশি? এবার অবভিয়াসলি দেখ C1 গ্রেটার দেন C2। এইবারে তুই পাঠিয়ে দিচ্ছিস এই স্যালাইন ওয়াটারটা, তাহলে এবার কী হবে বলতো? এক্স্যাক্টলি দেখ C2 থেকে C1 এর দিকে পাস করতে স্টার্ট করে দেবে, তারপরে তোর আরবিসি আস্তে আস্তে ফুলতে থাকবে, ফুলতে ফুলতে একসময় ফেটে যাবে। এইভাবে আস্তে আস্তে মানুষ মরে যাবে, সিম্পলি একদম। বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে আমার খেলা শুরু হয়ে যাবে। এটা তোর পরীক্ষাতে কোশ্চেন করে, যদি তুই তোর আরবিসিকে কম কনসেন্ট্রেশনে কিছু দিস তাহলে কী হবে, বোঝা গেছিস? তাহলে কী হবে? ওটা ফেটে যাবে আস্তে আস্তে, বোঝা গেল? সিমিলারলি তোর বন্ধু ধর, এবার তোর বন্ধু ভাবলো কি ভাই তুই 0.7 বানিয়েছিস, তাহলে আমি 1% বানাবো, বেশি বানাবো, ঠিক আছে? তাহলে যদি হয় তাহলে কী হবে? এইবারে খেলা আবার কী হয়েছে, এটা ধর 1% বানিয়েছে, তাহলে এইবারে হচ্ছে বাইরেরটা বেশি, C2 গ্রেটার দেন C1, তার মানে কী হবে বলতো? চুপসে যাবে, এক্স্যাক্টলি ভিতর থেকে এবার বাইরে বেরিয়ে যাবে, আরবিসি এবার চুপসে যাবে, এও আস্তে আস্তে মরে যাবে। দুজনকেই মারবো কিন্তু দুজনে আলাদা টেকনিক হবে, ফাটিয়ে দিয়ে মারলে একজন চুপসে গেছে। বুঝতে পেরেছিস তো? তাহলে এই কোশ্চেন তোর পরীক্ষাতে দেয়, বুঝলি? ক্লিয়ার? তাহলে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে দেবে। কীভাবে লিখবি তুই ব্যাপারটা বুঝেছিস, কীভাবে লিখবি সেটা আমি পাঠিয়ে দেবো, খাতায় লিখবি কিন্তু। শুধু জল ইনজেক্ট করলে মরে যায় তো, শুধু জল পাঠালে হবে না তো, তো জলের সাথে ভাই রিকোয়ার্ড জিনিসগুলো তো থাকতে হবে, ঠিক আছে? বুঝলি? আর শুধু জল আর হচ্ছে শুধু এয়ার, যদি তুই ব্ল্যাঙ্ক ইঞ্জেকশন সিরিঞ্জ কারোর মধ্যে করিস, সেও কিন্তু মানে আস্তে আস্তে মারা যাবে। ব্ল্যাঙ্ক ইঞ্জেকশন সিরিঞ্জ কিন্তু কারোর মধ্যে দিতে নেই কখনো। তুই নর্মাল বডির মধ্যে তোর সিস্টেমের মধ্যে যদি ব্ল্যাঙ্ক এয়ার পাঠাস, তাহলে তোর সিস্টেমের মধ্যে বাবলস ঢুকে গেছে, এইবারে তো ওই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে ওটা তো কেউ ফুলফিল করতে পারবে না, আস্তে আস্তে ফুলে যাচ্ছে হাত পা, ঠিক আছে? চল, এগুলো মানুষকে মারার টেকনিক, এগুলো বলছি না, চল যাই হোক, বুঝেছিস এই কাজটা? তাহলে আমি তো এতক্ষণ কী দেখলাম বলতো? অসমোসিসের অ্যাপ্লিকেশন মেনলি বুঝলাম, এটাই হচ্ছে আমার অসমোটিক প্রেশারের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? বোঝা গেছে? চল এইবারে আমি তুই দেখবো কি রিভার্স অসমোসিস একটু দেখি, অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস একটা দেখবো, রিভার্স অসমোসিসের অ্যাপ্লিকেশন কী হয়। তাহলে খাতায় লিখতে 1 নাম্বার লেখ অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস, অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস বলে এর মধ্যে 1 নাম্বার লেখ। আচ্ছা তুই আমাকে বল দেখি, রিভার্স অসমোসিস কি একটা স্পন্টেনিয়াস প্রসেস না নন স্পন্টেনিয়াস প্রসেস? রিভার্স অসমোসিস কি একটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস প্রসেস? আচ্ছা তার আগে তুই আমাকে বল, অসমোসিস কি একটা স্পন্টেনিয়াস প্রসেস না নন স্পন্টেনিয়াস প্রসেস? মানে তুই বল, অসমোসিস করতে হলে তোকে কি কিছু করতে হয়? অসমোসিস করতে হলে কিসমিসকে ভাই জলের মধ্যে ডুবিয়ে রাখলে তো নিজে থেকেই হবে, তোকে তো কিছু করতে হচ্ছে না, নেচারের মধ্যে তো অসমোসিস হচ্ছে অবশ্যই, তবে এটা স্পন্টেনিয়াস প্রসেস। রিভার্স অসমোসিস মানে কি? অসমোসিসটাকে বন্ধ করে দিতে হবে, তা বন্ধ করাটা তো ভাই আমাকে প্রেশার দিয়ে করতে হবে, বাইরে থেকে এক্সটার্নাল কিছু অ্যাপ্লাই করে করতে হবে। রিভার্স অসমোসিস হচ্ছে আমার কি বলতো? নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে লেখ অসমোসিস ইজ স্পন্টেনিয়াস, অসমোসিস ইজ স্পন্টেনিয়াস বাট রিভার্স অসমোসিস ইজ নন স্পন্টেনিয়াস। Osmosis is spontaneous but reverse osmosis is non-spontaneous. এটা অ্যাপ্লিকেশন না, এটা একটা লাইন জাস্ট বললাম। এনিওয়ে চল পয়েন্ট তুই লেখ না, তোকে তো পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কোন পেজে কত নাম্বারে কী পয়েন্টে কী লিখেছো, এসব তোকেও জিজ্ঞেস করবে, বুঝে লিখেছিস? আচ্ছা এইবারে 2 নাম্বার লেখ। 2 নাম্বারটা হচ্ছে মেন অ্যাপ্লিকেশনটা। ধর এই যে রিভার্স অসমোসিসটা করবো, এ তোর অ্যাকোয়াগার্ডের মধ্যে কী হচ্ছে বেসিক্যালি, এদিকে তাকা, আমি বেশি প্রেশার অ্যাপ্লাই করে উল্টো খেলাটা খেলতে চাই। ধর তুই দুটো চেম্বারের মধ্যে কি নিয়েছিস, ধর এই দিকে তোর আছে হচ্ছে পিওর ওয়াটার, পিওর ওয়াটার। আচ্ছা আরওতে আমি এখন আঁকছি আরও, রিভার্স অসমোসিস। আরওতে আমার কে কোন দিকে যাবে? সলভেন্ট এদিকে যাবে, তাই না? এটাই তো বললাম, আরওতে আমার সলভেন্ট যাবে এদিকে, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? এই সবুজটা হচ্ছে আরওর, সলভেন্টটা যাবে এরকম, আর এই লালটা হচ্ছে নর্মাল অসমোসিস হলে হতো, বুঝতে পেরেছিস? তখন ধর তাই চলছে। দেখ ধর আমি এদিকে নিয়েছি পিওর ওয়াটার, মানে জল ছাড়া কেউ নেই, আর এদিকে ধর আমি নিয়েছি কি, ধর সমুদ্রের জল আছে, ঠিক আছে? সমুদ্রের জল মানে এদিকে কে আছে বলতো? সল্ট প্লাস ওয়াটার, মানে সলিউট প্লাস ওয়াটার, সোজা কথা, তাই তো? সল্ট প্লাস H2O ধর আছে, সলিউট প্লাস H2O আছে। দেখ আমি যদি আরও মানে কি করি বেসিক্যালি, এই যে বললাম এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করি, এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করলে আমার কী হয়ে যাবে, তখন কে কোন দিকে যাবে? দেখ জল এদিকে চলে যাবে, সলিউট তো ভাই যেতে পারে না, সলিউট তো বসে থাকবে, তাই তো? তাহলে জল যদি এদিকে যায় তার মানে কি পিওর ওয়াটারে অ্যামাউন্ট সোজা কথা বাড়বে, পিওর ওয়াটার অ্যামাউন্ট বাড়বে, এটাই তো আমার দরকার ভাই। তুই সল্ট আর ওয়াটারটাকে সেপারেট করে দিলি,
এটা তো আমার এটাই দরকার, ওয়াটারটাই আমার পাওয়া দরকার। এইবারে এই যে এক্সেস প্রেশারটা দিই সেটা কীভাবে দিই, সেটা হচ্ছে বেসিক্যালি ধর তুই যখন অ্যাকোয়াগার্ড দিচ্ছিস কী হচ্ছে, এটা ধর কোনো একটা সিস্টেমের থ্রুতে প্লাগ পয়েন্টে গোজানো আছে, ঠিক আছে, তো প্লাগ পয়েন্টের থ্রুতে তুই ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করছিস, সেটাই এখানে মেকানিজমের থ্রু, ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিজমের থ্রু ওটা প্রেশারে কনভার্ট হচ্ছে, যেটা প্রেশার দিচ্ছে সোজা কথা, বুঝতে পারলি তো? তাহলে এই পার্ট আমি তুই পড়ছিস, সেটা তুই যখন বিটেক পড়বি, ইঞ্জিনিয়ারিং পড়বি, তখন তুই পড়বি কীভাবে হচ্ছে এর মধ্যে, ঠিক আছে? তো এখানে তুই বেসিক্যালি এক্সটার্নালি অ্যাপ্লাই করলি, তারপর আরও অ্যাপ্লিকেশনটা দেখলাম। এবার এটা তো ছোটোখাটো অ্যাপ্লিকেশন, লার্জ স্কেলে কী হচ্ছে, লার্জ স্কেলেও হয় তোর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ডিফারেন্ট জায়গায় হবে এরকম, সেটাকে বলেছে ডিস্যালিনাইজেশন। ডিস্যালিনাইজেশন, তাহলে খাতায় 2 নম্বর পয়েন্ট লেখ, ডিস্যালিনাইজেশন। ডিস্যালিনাইজেশন, ডিস্যালিনাইজেশন, ডিস্যালিনাইজেশন বলে ওর মধ্যে লেখ একটা লাইন জাস্ট, বেসিক্যালি রিমুভাল অফ সল্ট, রিমুভাল অফ সল্ট from salt water, from salt water by applying reverse osmosis, by applying reverse osmosis, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার আরও টেকনিক, ডিস্যালিনেশনের টেকনিক, হয়েছে? আচ্ছা এইবারে দেখ বেসিক্যালি আমি তুই অসমোসিস জেনেছি, রিভার্স অসমোসিস, এখান থেকে আমাদের আর কিছু কোশ্চেন আসে না, ওই তোকে ওই ম্যাক্সিমাম ওই কোশ্চেনটাই দেবে। ধর আরবিসিকে ডুবিয়ে দিল এর মধ্যে, ওর মধ্যে আরবিসিকে জলের মধ্যে ডোবালো, আরবিসিকে স্যালাইন ওয়াটারের মধ্যে ডোবালো, আর আরেকটা দেখা হচ্ছে আরবিসিকে সুগার সলিউশনের মধ্যে ডোবালো। বুঝতেই পারছিস তো তিনটের কনসেন্ট্রেশনের কেসটা। নর্মাল জল আছে, তুই আমাকে বলতো আমি যদি আরবিসিকে নর্মাল জলের মধ্যে দিই তাহলে কী হবে? তার মানে হচ্ছে বেসিক্যালি ওই 0.7%-এর কেসটা, তাই তো? ও তো 0.8-এর থেকে কম, তো নর্মাল জলের মধ্যে শুধুই জল আছে, কেউ নেই, বুঝলি? আরবিসি তার মানে 3খানা কেসই তোর পরীক্ষাতে আসে, একটা হচ্ছে আমি স্যালাইন ওয়াটারের মধ্যে দেবো, একটা হচ্ছে নর্মাল জলে দেবো, আরেকটা হচ্ছে আমি রসগোল্লার রসে দেবো, মানে সুগার সলিউশন বা ওই সুক্রোজ সলিউশন এইসব কিছুতে দেবো। এই 3খানা কেস কিন্তু আসবে পরীক্ষাতে, ওকে? বুঝলি? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অসমোটিক প্রেশার। এইবার আমি তুই যাবো কোথায়? যাবো হচ্ছে, এটা দেখবি তোর বইয়ের শুরুর দিকে আছে, আমি তুই এখন বলছি, কোনো অসুবিধার কিছু নেই, খাতায় হেডিং দে, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। সলিউশন সম্পর্কে আমার তো দেখা হয়ে গেছে, এবার আমি কী দেখবো? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। কার? হ্যাঁ, ওই ভাই ডিস্যালিনেশনটাই অ্যাপ্লিকেশন। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, ঠিক আছে? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বেসিক্যালি দেখ আমি কি করতে চাইছি, এবার ভালো করে দেখবি। তারপরে ধর তোর কাছে এই হচ্ছে একটা লিকুইড আছে, ঠিক আছে? এবার লিকুইডের উপরে ধর এখানে আমার কি আছে বলতো, গ্যাস পার্টিকেল আছে, এইগুলো ধর গ্যাস পার্টিকেল, ওকে? আচ্ছা সলিবিলিটি মানে কি বেসিক্যালি বলতো? সলিবিলিটি মানে কি? সলিবিলিটি মানে কি? সলিবিলিটি মানে হচ্ছে লিকুইডের মধ্যে ভাই ম্যাক্সিমাম কতটা ডিজলভ হতে পারে, সেটাই তো আমার সলিবিলিটি। এটাই হচ্ছে বেসিক্যালি সলিবিলিটি, লিকুইডের মধ্যে ম্যাক্সিমাম কতটা ডিজলভ হতে পারে, এটাই তো সলিবিলিটি বলে। যদি ওর থেকে বেশি হয়ে যায় তাহলে কী হবে বলতো? ডিজলভ হবে না, সিম্পল, বুঝতে পারছিস? ক্লিয়ার? আর যদি ওর থেকে কম হয় তার মানে কী হবে? এখন হবে ডিজলভ। তার বেসিসে দেখবি আমরা বেসিক্যালি কোনো জিনিসকে 3 ভাগে ভাগ করি, এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন, সুপার স্যাচুরেটেড সলিউশন। মনে পড়ছে এগুলো? কোথাও না কোথাও এগুলো পড়েছিস, তাই এইসবের ডেফিনেশন তোকে আর দেবে না কেউ কখনো। এইবারে ধর আমার টার্গেট কি, এটা হচ্ছে আমার গ্যাস পার্টিকেল, এটা হচ্ছে আমার লিকুইড পার্টিকেল। এদিকে তাকা, ধর আমি চাই কি, এবার আমার টার্গেট হচ্ছে এই গ্যাসগুলোকে আমি লিকুইডের মধ্যে ডিজলভ করব, আমার টার্গেট, বুঝেছিস? টার্গেট কি বল? আমি গ্যাসগুলোকে লিকুইডের মধ্যে ডিজলভ করব, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। দেখ সিম্পল একটা জিনিস দেখবি, এই গ্যাস পার্টিকেলগুলো ধর লিকুইডের উপরে প্রেশার দিচ্ছে, অবশ্যই দেবে, লিকুইডের উপর তো প্রেশার দেবে সারফেসে। তাহলে জিনিস ভাব, যদি এই গ্যাস পার্টিকেলগুলো লিকুইডের উপর বেশি প্রেশার দেয় তাহলে কী হবে বলতো? অবভিয়াসলি ইজিলি ঢুকে যাবে সলিউশনের মধ্যে, লিকুইডের মধ্যে, তার মানে সলিবিলিটি কী হবে? বেশি হবে। সিম্পল লজিক একদম, বুঝলি? এ যদি দেখ যে এই গ্যাস পার্টিকেলগুলো আছে, এদের যদি প্রেশার আমার বেশি হয় তাহলে আমার কী হবে? ইজিলি ঢুকে যাবে টুকরের মধ্যে, তাহলে ঢুকে যাবে মানে কি? সলিবিলিটি বেশি, স্বাভাবিকভাবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার আমি তুই লিখছি সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এটাকেই বলে কি বলতো? এবার এটাকে যদি বলি পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড, তাই তো? এই দা গ্যাস তোর অনেকগুলো গ্যাস মিশে আছে, অনেকগুলো গ্যাস মিশে থাকলে ওদেরকে আমরা পার্শিয়াল প্রেশার বলতাম, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে আমি এটাই কী লিখবো? সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ গ্যাস
এই পি দিয়ে পার্শিয়াল প্রেশারকে ডিনোট করি, আর নিচে গ্যাস লিখলাম। আচ্ছা এই গ্যাসটা কোথায় আছে? অবভিয়াসলি অ্যাবভ দ্য লিকুইড সারফেস, মনে থাকবে তো? তাহলে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস নিচে লিখছি অ্যাবভ লিকুইড, অ্যাবভ লিকুইড, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড লিখেছিস? ওকে, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড। দেখ আবার আমি এটা বলতে পারি, ধর এবারে ধর গ্যাস ধর এর মধ্যে ঢুকে গেছে, গ্যাস ধর এর মধ্যে ঢুকে গেছে ভাই, সিম্পলি তুই একটা জিনিস ভাব, দেখ গ্যাস যদি এই লিকুইডের মধ্যে বেশি বেশি ঢোকে তাহলে আমি কী বলবো বলতো, লিকুইডের মধ্যে গ্যাসের মোল বাড়ছে স্বাভাবিকভাবেই। মোল যদি বাড়ে, এটা আমি বলিনি, দেখ হেনরি সায়েন্টিস্ট হেনরি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে, আমি তোকে সেই জিনিসটা জাস্ট কনভে করছি। ওকে, ধর আমার যদি লিকুইডের মধ্যে গ্যাসের অ্যামাউন্ট যদি বাড়ে তাহলে আমি কী বলবো, গ্যাসের মোল বাড়ছে, গ্যাসের মোল বাড়ছে মানে গ্যাসের মোল ফ্র্যাকশনও বাড়ছে, তার মানে সলিবিলিটি বেশি হলেই তো এটা পসিবল, একমাত্র সলিবিলিটি বেশি হলেই তো মোল ফ্র্যাকশন বাড়বে স্বাভাবিকভাবেই, বুঝলি? কারণ সলিবিলিটি বেশি মানে ঢুকবে বেশি, ঢুকবে বেশি মানে অ্যামাউন্ট বেশি বাড়বে, অ্যামাউন্ট বেশি বাড়বে মানে মোল ফ্র্যাকশন বাড়বে। তার মানে বেসিক্যালি পরেরটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখ সলিবিলিটি কার সাথে প্রপোর্শনাল? ডাইরেক্ট প্রপোর্শনাল টু এক্স দিয়ে মোল ফ্র্যাকশনকে ডিনোট করে, কার? অবভিয়াসলি গ্যাসের। তাহলে এস অফ গ্যাস এটা কোথায় না ইন লিকুইড, ইন লিকুইড, এই দুটোকে লেখ আগে। সলিবিলিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, ঠিক আছে লিখেছিস? আচ্ছা দেখ আমি চাইলে এটা বলতে পারি, তার মানে সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটাও তো বলা যায়, তিনটেই তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ সলিবিলিটির সাথে সবাই রিলেটেড। তাহলে দেখ দুখানাকে কম্বাইন করে আমি এটা বলতেই পারি বেসিক্যালি, দেয়ারফর পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস, এটা ইন লিকুইড, আর ওটা হচ্ছে ভাই অ্যাবভ লিকুইড, দুটো মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল করে দিলাম। ওকে, এবার যদি প্রপোর্শনালিটি সাইন তুলি তাহলে আমার কী আসে, এটা কনস্ট্যান্ট আসবে, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড। কেন বারবার অ্যাবভ লিকুইড বলছি? বুঝতেই পেরেছিস কেন বলছি। অ্যাবভ লিকুইড ইকুয়ালস টু, ওটা প্রপোর্শনালিটি সাইন তুলে আছে, তার একটা কনস্ট্যান্ট আসছে, কনস্ট্যান্টটা হচ্ছে বেসিক্যালি কে, আর নিচে হচ্ছে সায়েন্টিস্ট হেনরি করেছিল বলে ওর নাম হচ্ছে কে এইচ, হেনরিস কনস্ট্যান্ট, ঠিক আছে? কে এইচ ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, এটা বক্স করে রাখবো, এখান থেকে জাস্ট সিম্পল অঙ্ক আসে, তোকে দুটোর ভ্যালু বলে দেবে, থার্ডেরটার ভ্যালু জানতে চাইবে, ঠিক আছে? পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড ডাইরেক্টলি প্রপোর্শনাল ইকুয়ালস টু কে এইচ ইন্টু এক্স গ্যাস ইন লিকুইড, এটা হচ্ছে হেনরিজ ল, হেনরিজ ল, হেনরিজ ল, ঠিক আছে? হেনরিজ ল, ঠিক আছে? আচ্ছা এইবারে এই কে এইচ তুই আমাকে বল দেখি, এই যে কে এইচ, কে এইচটাকে বলে কি হেনরিস কনস্ট্যান্ট, লেখ কে এইচ ইজ, কে এইচটাকে লেখ হেনরিস কনস্ট্যান্ট, হেনরিস কনস্ট্যান্ট, কে এইচ ইজ হেনরিস কনস্ট্যান্ট, লিখেছিস? আচ্ছা এইবারে তুই আমাকে বল, এদিকে তাকিয়ে বল, কে এইচ এর কি কোনো ইউনিট হবে না হবে না? হবে, এক্স্যাক্টলি। কেন হবে? কি হবে বল, হলে কি হবে? এক্স্যাক্টলি প্রেশারের যে ইউনিট হবে কে এইচেরও তাই ইউনিট। কেন? দেখ পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, গ্যাসের প্রেশারে তো ইউনিট থাকবে, কে এইচের ইউনিট আমার জানতে হবে। আচ্ছা মোল ফ্র্যাকশনের কোনো ইউনিট হয়? হয় না। কেন? কারণ মোল ফ্র্যাকশন মানে কি মোল বাই মোল, তো মোল বাই মোলের আবার কি ইউনিট হবে? তাহলে এটা ইউনিটলেস, এটার হচ্ছে প্রেশারের ইউনিট, তাহলে কে এইচের ইউনিট হবে হচ্ছে প্রেশারের ইউনিট যা হবে তাই হবে হচ্ছে আমার কে এইচের ইউনিট। বোঝা গেল? এইবারে চল আমি তোকে তিনটে এক্সপেরিমেন্টাল ভ্যালু দিচ্ছি কে এইচের, খাতা একটু লেখ জাস্ট, এগুলো পরীক্ষাতে কোশ্চেন করবে না। আচ্ছা তুই লিখে রাখ ইউনিট অফ কে এইচ, ইউনিট অফ কে এইচ ইকুয়ালস টু লিখে রাখ ইউনিট অফ প্রেশার, ইউনিট অফ কে এইচ ইকুয়ালস টু লিখে রাখছিস ইউনিট অফ প্রেশার, ঠিক আছে? আচ্ছা এবার খাতায় হেডিং দে ফিচার্স অফ কে এইচ, ফিচার্স অফ কে এইচ, কে এইচের ফিচার্স। তোকে কটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমি তুই বলছি, এক্সপেরিমেন্টাল রেজাল্টটা লেখ, জাস্ট দুখানা কলাম করে, আগেই তোকে মাঝখানে দাগ টানতে হবে না। বাঁ দিকে লেখ কে এইচ, ডান দিকে লেখ গ্যাস, বাঁ দিকে লেখ কে এইচ, ডান দিকে লেখ গ্যাস, তিনটে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমি তোকে বলবো। তুই বুঝেছিস তো? বাঁ দিকে কে এইচের মধ্যে ফার্স্ট ভ্যালুটা লেখ 140, 140, ইউনিট নিয়ে ইউনিট একটা আছে, ছেড়ে দে ইউনিট আপাতত। কে এইচের ফার্স্ট ভ্যালু লিখেছিস 140, গ্যাসটা লেখ হিলিয়াম, সেকেন্ড ভ্যালুটা লেখ 75 মানে 75, গ্যাসটা লেখ H2, থার্ড ভ্যালুটা লেখ হচ্ছে 35, গ্যাস লেখ হচ্ছে O2, লিখেছিস? আচ্ছা এইবারে দেখ তোর মনে প্রশ্ন রাখতে পারে এই ভ্যালু পেলাম কীভাবে, এমন কিছু কঠিন না, দেখ কীভাবে পেয়েছি বলতো। এদিকে দেখ তোর যদি কোনো প্রশ্ন জাগে, এগুলো দেবে না পরীক্ষাতে, এদিকে দেখা
এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবো। কীরকমভাবে পাবো? এক্সপেরিমেন্ট করে দেখ, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাবভ লিকুইড, মানে এইখানে পার্শিয়াল প্রেশার কত, কিন্তু আমি আগের দিনই বলছিলাম ক্যালকুলেট করতে পারবো, ল্যাবে এক্সপেরিমেন্টালি তো মেজার করতেই পারবো, প্রেশার মেজার করা, তার মানে এটা আমি মেজার করতে পারছি। আমার টার্গেট হচ্ছে এটা বার করা। মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড বার করতে পারবো, এটা ক্যালকুলেট করে বার করা যাবে, ঠিক আছে। তার মানে দেখ, এটা বেসিক্যালি y ইকুয়ালস টু mx এর ইকুয়েশন। দেখ y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, y অ্যাক্সিসে কি আছে বলতো? পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে তোর মোল ফ্র্যাকশন অফ গ্যাস। আর আমার গ্রাফটা কীরকম হবে? এরকম হবে। এই গ্রাফটা আঁকবো পরীক্ষাতে, মানে কি আমি আলাদা আলাদা তার মোল ফ্র্যাকশন, আলাদা আলাদা পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করলাম, ল্যাবে এক্সপেরিমেন্ট করলাম, ভ্যালু পাবো আলাদা আলাদা, দিয়ে আমি একটা গ্রাফ আঁকবো, গ্রাফ থেকে আমি যে স্লোপের ভ্যালুটা পাবো সেটাই তো আমার হয়ে যাবে হচ্ছে KH এর ভ্যালুটা, ল্যাবে করা যাবে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে KH এর ভ্যালু আমি এক্সপেরিমেন্টালি পেলাম, ঠিক আছে। তো এটা আমি KH এর ভ্যালু পাওয়ার পরে এইবারে যে তিনটে ভ্যালু পেলাম দেখ আলাদা আলাদা গ্যাসের জন্য, তিনটে ভ্যালু দিকে একটু তাকা, তিনটে ভ্যালুর দিকে তাকিয়ে আমাকে বল দেখি KH এর ভ্যালু যত বাড়ছে, KH এর ভ্যালু যত বাড়ছে তত আমার গ্যাসগুলোর সলিবিলিটি বাড়ছে না কমছে? তোর কী মনে হয়? তিনটে গ্যাস আমি তোকে দিয়েছি, তুই তিনটে গ্যাসের মধ্যে দেখ কার সলিবিলিটি বেশি জলে, তোর কী মনে হয়? তিনটে গ্যাসের মধ্যে কার সলিবিলিটি বেশি জলে? হিলিয়ামের সলিবিলিটি বেশি। কেন বেশি? হ্যাঁ, স্লোপ টপ ছাড় না, তোকে কিন্তু আমি KH এর ভ্যালু থেকে সলিবিলিটির কনক্লুশন আসতে বলছি। আমি কিন্তু কোথাও সলিবিলিটি থেকে KH এর কোনো রিলেশন ডাইরেক্ট কিন্তু আসেনি কোথাও। তুই কোথাও দেখতে পাচ্ছিস সলিবিলিটি আর KH এর মধ্যে ডাইরেক্ট সম্পর্ক কোথাও দেখেছিস? এখানে তুই সিম্পল কমন সেন্স অ্যাপ্লাই কর, তিনটে ভ্যালু তোর কাছে এসছে, KH এর ভ্যালু এসছে, আর তোকে জাস্ট গ্যাসগুলোর নাম বলে দিয়েছি। তোর কী মনে হয় তিনটে গ্যাস যে দেওয়া আছে ওর মধ্যে কার সলিবিলিটি বেশি গ্যাসে সবচেয়ে? অক্সিজেন, এক্স্যাক্টলি। হিলিয়াম তো ভাই বেলুনের মধ্যে হিলিয়াম তো উড়ে পালিয়ে যায়, ও জলের মধ্যে রাখবি কি, ও তো পালিয়ে চলে যাবে। অক্সিজেন গ্যাস জলের মধ্যে সবচেয়ে বেশি সলিবেল এই তিনজনের মধ্যে অন্তত, এটা তো কমন সেন্স লাগিয়ে বলতে পারবো। কেন? কারণ ভাই তুই জলের মধ্যে যে মাছগুলো অন্তত আছে, মাছগুলো তো বেঁচে আছে, মাছগুলো কি হিলিয়াম নিয়ে বেঁচে থাকে না অক্সিজেন নিয়ে বেঁচে থাকে? অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, তার মানে জলের মধ্যে অক্সিজেন আমার ডিজলভ থাকে। তার মানে এবারে ভ্যালুগুলো দেখে তুই একটা জিনিস দেখ, দেখ KH এর ভ্যালু যত বেশি সলিবিলিটি তত কী বলতো কম। এইটাকে তুই ভালো করে বক্স করে রাখ, তাহলে খাতায় এভাবে লিখে রাখ জাস্ট KH ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি, এইটাকে তুই বক্স করে রাখ। তোকে কিন্তু পরীক্ষাতে এই কনক্লুশনটা থেকে কোশ্চেন দেবে, কোনো রিজন জানতে চাইবে না। KH ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি, এটাকে বক্স করে রাখ ভালো করে, বুঝতে পারলি? ক্লিয়ার? তার মানে সলিবিলিটি যত বাড়বে তত আমার KH কমবে, সলিবিলিটি যত কমবে তত আমার KH বাড়বে, উল্টো ব্যাপার। ক্লিয়ার? এইবারে তুই আমাকে বল, বোঝা গেছে এটা? তুই আমাকে বল দেখি, এবার ধর আমি টেম্পারেচার বাড়াচ্ছি, ধর আমি এখানে নিচে আগুন লাগিয়ে দিলাম, ঠিক আছে? টেম্পারেচার যদি বাড়াই, ঠান্ডা মাথায় ভেবে চিন্তা বলবি, টেম্পারেচার যদি বাড়াই তাহলে KH এর ভ্যালু বাড়বে না কমবে? বুঝতে পারছিস কোশ্চেন? ধর আমি টেম্পারেচার বাড়াচ্ছি এটা, তাহলে KH এর ভ্যালু বাড়বে না কমবে? কীভাবে বললি কমবে? তুই ভাব, ঠান্ডা মাথায় ভাব, KH এর ভ্যালু এবার কিন্তু তুই দেখ, আমি ধর টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার যদি বাড়াই তাহলে তুই আমাকে বল এই গ্যাসগুলোর লিকুইডের মধ্যে সলিবিলিটি বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? টেম্পারেচার আমি বাড়িয়েছি নিচ থেকে, তাহলে গ্যাসগুলো কি লিকুইডের মধ্যে আরও বেশি বেশি ডিজলভ হবে না? গ্যাসগুলো পালিয়ে যাবে লিকুইড থেকে, পালিয়ে যাবে সোজা কথা। তাহলে গ্যাসগুলো যদি পালিয়ে যায় তাহলে সলিবিলিটি আমার বাড়লো না কমলো? কমলো। সলিবিলিটি যদি কমে তাহলে KH এর ভ্যালু কী হবে? বাড়বে। এই মাত্র সলিবিলিটি আর KH এর রিলেশন বার করেছি, বুঝতে পেরেছিস? এখানে আমি পার্শিয়াল প্রেশারে আসছি না, কারণ আমাদের তো আলটিমেট টার্গেট এইটা দেখা, সলিবিলিটি ইন লিকুইড, এটাই তো আমি তুই পড়ছি, বুঝলি? তার মানে টেম্পারেচার বাড়ালে আমার সলিবিলিটি কমবে, KH এর ভ্যালু বাড়বে, এটাও কিন্তু কোশ্চেন আসে, মানে জাস্ট এমসিকিউর মধ্যে আসবে, এক্সপ্রেশন চাইবে না। ক্লিয়ার? তাহলে কত নাম্বার লিখেছিলি? আগেরটা ফিচার্স বলে 1 নাম্বার হয়তো লিখেছিলি, আগেরটা ধর 1 নাম্বার ছিল, এই ভ্যালু দিয়ে যেগুলো লিখলি ওগুলো ধরে নে 1 নাম্বার। এইবারে হচ্ছে 2 নাম্বারটা লেখ, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এইভাবে লিখে রাখবি শর্টে। 2 নাম্বার পয়েন্টটা তুই লিখছিস এরকম, 2 নাম্বার পয়েন্টটা তুই এরকম লিখছিস, দেখ এইভাবে লিখবো শর্টে, টেম্পারেচার, টি ফর টেম্পারেচার, টি এর পাশে একটা অ্যারো দিলাম, এটার মানে কি বলছে? টেম্পারেচার বাড়লাম, টেম্পারেচার বাড়ালে এইভাবে লিখছি একদম শর্টে, যেটা তুই পরে বুঝতে পারবি। টেম্পারেচার বাড়লো, সলিবিলিটি কমলো, এই অ্যারোটার মানে কমা নিচের দিকে, ঠিক আছে? টেম্পারেচার বাড়লো, সলিবিলিটি কমলো, তাহলে KH আমার বাড়লো, সিম্পল এইভাবে লিখে রাখবো, বুঝলি? টেম্পারেচার বাড়লো, সলিবিলিটি কমলো, KH আমার বাড়লো, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার এখান থেকে কিন্তু এইগুলো থেকে কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন আসে? বলবে উইথ ইনক্রিজ, এই অ্যাসারশন রিজনের মধ্যে দেবে, ওগুলো করার সময়তেই দেখবো, যেদিন আমি তুই PYQ করবো। ক্লিয়ার? বুঝেছিস? এইবার হচ্ছে চল আমি তুই এবার হেনরিজ লয়ের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো। তাহলে খাতায় হেডিং দিতে পারিস রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল।
এখান থেকে 3টে কেস আমি তুই দেখতে চলেছি, 3টে কেস থেকেই কোশ্চেন আসে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল। তো কেসগুলো দেখ, এনজয় কর শুধু, এইবারে মজা আসবে খাতায়। ধর তুই ফার্স্ট যেটা দেখেছিস সেটা কি দেখেছিস, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে কি হয় বলতো? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে, তাহলে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল, কোন কোল্ড ড্রিঙ্কস আমি জানি না, এটা এই বোতলে থাকে কোন কোল্ড ড্রিঙ্কস, ধর এটা হচ্ছে আছে। এইবার ধর এটা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা, ঢাকনা দেওয়া আছে। কোল্ড ড্রিঙ্কস মানে অ্যাকচুয়ালি কি বলতো? কার্বনেটেড ওয়াটার। তার মানে সোজা কথা CO2 আমার H2O তে ডিজলভ করে রাখা আছে উইথ হাই প্রেশার। এটা ভিতরে প্রেশার বেশি ছিল যখন ঢাকনা বন্ধ। এইবারে ধর ঢাকনা বন্ধ, এখানে প্রেশার আমার বেশি। ঠান্ডা মাথায় শোন, যেই আমি ঢাকনা খুললাম আমার এখন কি হলো বলতো? প্রেশার কি হলো? প্রেশার আমার কি হলো? প্রেশার আমার কি হলো? কমে গেল অবভিয়াসলি। তার কারণ দেখ আগে ছিল হাই প্রেশার ভিতরে, যে আমি ঢাকনা খুললাম আমার তো চলে আসলো নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারে, তাহলে প্রেশারটা চেঞ্জ হলো, কমে গেল বরঞ্চ প্রেশারটা। প্রেশার যদি কমে, দেখ আমি তুই লিখেছিলাম সলিবিলিটি আমার কি হয়? কমে যায়। ফার্স্ট একদম লিখেছিলাম সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার। দেখ যেই মুহূর্তে আমার প্রেশার কমলো, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কী হলো? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড দেখ কমে গেল। তাহলে সলিবিলিটি যদি কমে যায় তার মানে এবার CO2 গুলো কী করবে? ওর মধ্যে থাকবে, বেরিয়ে আসতে চাইবে। ওই যখন বেরিয়ে আসতে চায় তখনও লিকুইডটাকে নিয়ে বেরিয়ে চলে আসে, ওই জন্য তুই যদি এরকম দেখতে পাস, বুঝতে পারলি? তো এটা তোর পরীক্ষাতে কোশ্চেন দেয় যে হোয়াই সাউন্ড ইজ অবজার্ভ হোয়েন কোল্ড ড্রিঙ্কস বটল সি ওপেন্ড, এই কোশ্চেন তোকে পরীক্ষায় দেবে। এবার ফিস সাউন্ডটা কীভাবে দেবে সেটা তুই জানিস, বুঝেছিস? FISS করে লিখে দেয় পরীক্ষাতে কোশ্চেনের মধ্যে, অবভিয়াসলি দেবে এরকম। ঠিক আছে, বুঝলি? কেসটা বোঝা গেছে? এটা আমি পাঠাবো, তুই খাতায় লিখবি কিন্তু এইগুলো, বা তোর কাছে যদি বাড়িতে কোনো বই থাকে তার মধ্যেও, বুঝলি? ক্লিয়ার? সেকেন্ড কেস, তাহলে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলাম। এবার একটু কোল্ড ড্রিঙ্কসকে আর একটু যাই, এবার ঘুরতে গেছি। চল, কোথায় ঘুরতে গেছি ভালো করে তাকা। ধর আমি আর্থের 3খানা এক্সট্রিম জায়গা আঁকছি। কোথায় কোথায় আঁকছি? ধর এটা হচ্ছে 3টে আমি এক্সট্রিম জায়গা আঁকছি। আচ্ছা, এটা হচ্ছে কোথায়? সি লেভেলে। ধর তুই দীঘাতে আছিস, এটা হচ্ছে তোর দীঘা, এটা হচ্ছে ধর মাউন্ট এভারেস্ট। ওকে, মাউন্ট এভারেস্ট। এইবারে তুই মাউন্ট এভারেস্টের উপরে গেছিস কিনা এই কোশ্চেন আর তোকে করছি না, ঠিক আছে? আর এটা হচ্ছে ধর সমুদ্রের নিচে এমন কোনো জায়গা যার নিচে, সমুদ্রের নিচের ম্যাক্সিমাম পসিবল পজিশন, ঠিক আছে? ওকে, মারিয়ানা ট্রেঞ্চ বা হেরাল জোন ধরে রাখ। এইবারে তুই আমাকে বলতে পারবি কোথায় অ্যাটমসফেরিক প্রেশার সবচেয়ে বেশি, কোথায় সবচেয়ে কম? জলের তলায়। এক্স্যাক্টলি, জলের তলায় অ্যাটমসফেরিক প্রেশার